আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা। আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। অনেকদিন পর এই হোয়াইট বোর্ডের সামনে এসে দাঁড়ালাম তোমাদের সাথে গ্রামারের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বরাবরের মতোই আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের পরে আমরা ভার্বের ক্লাসটি করতে পারি, এবং আজকে আমি আশা করছি যে গ্রামারের যতগুলো টপিক আছে তার মধ্যকার 60% আলোচনা এই ভার্বের মধ্যেই সীমাবদ্ধ। তো আশা করছি যে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো স্কিপ করবে না, এবং পারলে তোমরা একটা নোটবুক সাথে রাখবে যেন ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা নোট করে রাখতে পারো। তো দেখি আমরা কতটুকু আগাতে পারি এবং কতটুকু শিখতে পারি। প্রথমে আমরা দেখব যে ভার্ব কাকে বলে। এখানে আমি অর্থটা লিখে দিয়েছি যে ভার্ব হচ্ছে কোনো কিছুর কাজ করা বোঝাবে, কোনো সময়ে কোনো একটা ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে। আচ্ছা, আমরা জানি ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে একটি, এবং যেই যেই অংশটা একটা স্পিচের মধ্যেকার যেই শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কাজ করে এমন বোঝাবে, তাকে আমরা ভার্ব বলবো। ঠিক আছে, আমরা একটা বাক্যের মধ্যে আমরা দেখতে পারি ভার্ব কিভাবে কাজ করছে। আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা বলুন তো, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? বাক্যটার মধ্যে ভার্ব হচ্ছে এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ মিলে একটি ভার্ব। তো আরেকটি বাক্যের মধ্যে আমরা দেখি আই গো টু স্কুল। এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে এই যে গো। গো দ্বারা যাওয়া বোঝাচ্ছে, এম রিডিং এটা দ্বারা খাচ্ছি এমন কিছু বোঝাচ্ছে, খাওয়া বোঝাচ্ছে। তো এটাও একটা কাজ, খাওয়া একটা কাজ এবং হচ্ছে যাওয়া একটা কাজ। এই দুইটা কাজ বোঝালো এই দুইটা শব্দ দ্বারা। এইখানকার দুটা শব্দ, এইখানকার একটা শব্দ, এই দুইটি শব্দ এবং একটি শব্দ দ্বারা কিন্তু আমরা কাজ বুঝছি, এবং এই কাজ বোঝার কারণে সেটা একটি ভার্ব হয়ে গেছে। তো আশা করি এই সংজ্ঞাটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখব যে ভার্ব কত প্রকারের হয়ে থাকে। একটা ক্লাসিফিকেশন করতে গেলে সেটা কয়েকটি ভিত্তিতে হয়ে থাকে। ভার্বের ক্লাসিফিকেশন কয়েকটি ভিত্তিতে হয়ে থাকে। তো আমরা সেইগুলো না দেখে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো, এবং ডায়াগ্রামের ভিত্তিতে আমরা শ্রেণী বিভাগ করব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলোর সংজ্ঞা এবং পরিচয় আমি একটু পরে দিচ্ছি, আগে ক্লাসিফিকেশন শেষ করি। আচ্ছা, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রথমত আমরা পেলাম কি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর তারপরে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাবে ভাগ করা হচ্ছে, যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে আমরা দেখি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আবার একটু সামারাইজ করি। প্রথমত আমরা ভার্বকে ভাগ করব দুই ভাগে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আপনারা এখনই মুখস্থ করে নেন জিনিসটা, তাহলে বিষয়টা আর পরবর্তীতে ভাবতে হবে না। এদিকে আবার নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে জিরান্ড, আরেকটি হচ্ছে ইনফিনিটিভ। পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়। পার্টিসিপল নিয়ে যখন আলোচনা করব তখন আমি পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো এখানে ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা বললাম, এরপরে আমরা এখানে নন ফাইনাইট ভার্ব 3 প্রকারের হয়ে থাকে সেটাও লিখলাম। এখান থেকে আপনারা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নেন, নয়তো নোট খাতা থাকলে নোট করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ফাইনাইট এবং প্রথমে আমরা ফাইনাইট ভার্বটা দেখব। ফাইনাইট ভার্ব কাকে বলা হচ্ছে? ফাইনাইট ভার্বের সংজ্ঞা যদি আমরা জানি, সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে ভার্বের সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী, অর্থাৎ পার্সন বলতে এখানে সাবজেক্ট কি বোঝানো হচ্ছে, টেন্স এবং পার্সন অনুযায়ী যদি ভার্বের চেহারার পরিবর্তন হয় তাহলে সেই ভার্বকে বলা হবে ফাইনাইট ভার্ব অথবা ফিনিট ভার্ব। অনেকে উচ্চারণগত পার্থক্য থাকতে পারে। যদি চেহারার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। জাস্ট আমি কিওয়ার্ড লিখছি, চেহারার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। চেহারার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন একটা এক্সাম্পল আমি একটু আগেই দিলাম, যে আই গো টু স্কুল। আচ্ছা, আই গো টু স্কুল, এখন আমি টেন্স অথবা পার্সন যে কোনো একটা পরিবর্তন করলেই কিন্তু এখানে যে ভার্বটা আছে সেটার অর্থ পরিবর্তন হবে। আমরা তখন আইডেন্টিফাই করতে পারবো যে এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমি এখানে পার্সনের যদি পরিবর্তন করি, আই এর জায়গায় যদি হি দেই তাহলে হি গো টু স্কুল হবে না। হি গোস টু স্কুল, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে সেখানে ইএস যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে গো ভার্বটা এবং গোস ভার্ব, এই দুইটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আবার যদি আমি টেন্সের পরিবর্তন যদি করি দেখি চেঞ্জ হয় কিনা। আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখেছিলাম, এখানে আই গো টু স্কুল। এখন যদি আমি পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাই তাহলে কি আসবে, আই পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাওয়ার পরে গো পয়েন্ট চলে আসছে এবং হচ্ছে স্কুল। ঠিক আছে, তো এখানে আমরা ফাইনাইট ভার্ব জানতে পারলাম যে চেহারার পরিবর্তন হয় যদি কোনো ভার্বের তাহলে সেই ভার্বটি হবে একটি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নন ফাইনাইট ভার্ব দেখব। নন ফাইনাইট ভার্বটা আমরা নন ফাইনাইট ভার্বটা দেখি। টেন্স অথবা পার্সন অনুযায়ী যদি চেহারা পরিবর্তন না হয়, যদি চেহারার পরিবর্তন না হয় তাহলে সেটা হবে কি নন ফাইনাইট ভার্ব। টেন্স এবং পার্সন অনুযায়ী যদি চেহারার পরিবর্তন না হয় তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আবার একটু মাথায় ঢুকিয়ে নেন, টেন্স অথবা পার্সন যে কোনো একটা যদি পরিবর্তন করা হয়, যদি যে ভার্বটা থাকবে সেই ভার্বের যদি চেহারার পরিবর্তন না হয় তাহলে সেই ভার্বটি হবে কি নন ফাইনাইট ভার্ব। উদাহরণের মাধ্যমে দেখি, এখানে আমি যদি লিখি আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড,
আমি বিদেশ যেতে চাই। আচ্ছা, এখানে আই ওয়ান্ট এটা একটা ভার্ব, এই যে গো এটা একটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে পার্সনের পরিবর্তন করি, এখানে আয়ের জায়গায় যদি হি দেই, আয়ের জায়গায় যদি হি দেই তাহলে কি আসতেছে দেখি, হি ওয়ান্টস, এস চলে আসছে, এটা তাহলে পরিবর্তন হলো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা পরিবর্তন হয়েছে, এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, হি ওয়ান্টস টু গো অ্যাব্রোড। আচ্ছা, এইখানে কিন্তু এই গোটা কোনো পরিবর্তন করলো না, নিজের চেহারা কোনো পরিবর্তন করলো না। তো আমরা এখানে বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। কিন্তু একই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্বও বসতে পারে। ওয়ান্স, এখানে ওয়ান্ট থাকার কারণে, হি আসার কারণে ওয়ান্স হয়ে গেল, ওয়ান্ট ভার্বটা চেহারা পরিবর্তন করে ওয়ান্স হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা এরপরে দেখি, ফাইনাইট বুঝলাম, নন ফাইনাইট বুঝলাম। এখন আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। আচ্ছা, আগে দেখি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কোনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব? যে ভার্ব বাক্যে প্রধান কাজগুলো করে, প্রধান কাজ করে, যেই ভার্ব বাক্যে প্রধান কাজ করে। প্রধান কাজ আর অপ্রধান কাজ কি, এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। একই সাথে যদি আমরা অক্সিলারি ভার্বটা দেখে নেই তাহলে আমাদের সুবিধা হচ্ছে। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব দুইটা একসাথে আমরা দেখি। একটা উদাহরণ দেখি, আই ওয়াজ রাইটিং এ লেটার। আচ্ছা, আই ওয়াজ রাইটিং এ লেটার, এখানে আমরা ভার্ব যদি দেখি, এই যে এটা একটা ভার্ব, সম্পূর্ণটাই ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব যেটা মেইন কাজ করবে, প্রধান কাজ করবে, এবং অক্সিলারি ভার্ব কোনটা, যেটা অক্সিলারি ভার্বকে কিন্তু হেল্পিং ভার্বও বলা হয়। তো অক্সিলারি ভার্ব কোনটা, যেই ভার্বটি মেইন ভার্বকে সাহায্য করবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে এই ওয়াজ ভার্বটা কিন্তু রাইটিং ভার্বকে সাহায্য করছে টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য। যে এখানে যদি আই রাইটিং এ লেটার হতো তাহলে কিন্তু এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যেত, যার কারণে এটা একটা সেন্টেন্স হচ্ছে না, এটা একটা ফ্রেজ হয়ে যেত। তো যদি এখানে আমি ওয়াজ ভার্ব বসানোর কারণে এখানে রাইটিং ভার্বটা একটা ফাইনাইট ভার্ব হচ্ছে, তো সেই জন্য এই ওয়াজ ভার্বটা হবে একটি অক্সিলারি ভার্ব এবং রাইটিং ভার্বটা হবে একটি প্রিন্সিপাল ভার্ব। এখানে বাক্যের মধ্যে প্রধান হিসেবে আছে রাইটিংটা, মানে লেখাটা, আমি এক্সাক্ট আমি লেখাটাকেই বোঝাচ্ছি, সেই জন্য এটা মেইন ভার্ব হচ্ছে, আর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ঠিক আছে। অক্সিলারি ভার্ব, কয়েক ধরনের অক্সিলারি ভার্ব আছে, যেমন মডাল অক্সিলারি আছে, তারপরে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে। সেগুলোর আমি যদি এখানে লিখে দেই তাহলে, আর মেন ভার্ব বাকি যে ভার্বগুলো আছে সবগুলো হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্ব, কিছু কিছু অক্সিলারি ভার্ব আমি লিখে দিচ্ছি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ। লেখা না বোঝা গেলে আপনারা কমেন্ট করবেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এস, হ্যাড। আচ্ছা, এখন ডু ভার্বের মধ্যে আমরা আছি, এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব গেল। এখন ডু ভার্বের মধ্যে আছে ডু, ডিড, ডাজ, তারপরে বিং, বিন। এরপরে মডাল ভার্ব লিখি, মডাল ভার্ব আছে কিছু,
মডাল ভার্বগুলোর মধ্যে কি আছে? উইল, উড, শ্যাল, শুড, মে, MAY, মে, মাইট, তারপরে ক্যান, কুড, ডেয়ার, নিডন্ট, তারপরে অট টু, তারপরে আসতেছে ইউজ টু, এগুলো হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে মডাল ভার্ব। এই 3 লাইনের মধ্যে আমি মডাল ভার্ব লিখেছি। তারপরে এই পর্যন্ত আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এজ হ্যাড, আর ডু ভার্ব হচ্ছে ডু ডিড ডাজ, আর বি বিং এটাও বি ভার্বের মধ্যে চলে যাচ্ছে। তো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব আমরা বুঝলাম। একটু সামারাইজ করি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটি বাক্যের মধ্যে প্রধান হিসেবে গণ্য হবে এবং প্রধান কাজটা করবে। আর এই প্রধান কাজ করার জন্য যেই ভার্বটা সাহায্য করবে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আশা করছি ক্লিয়ার যদি না হয় আপনারা কমেন্টে আবার লিখবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদের বোঝানোর ট্রাই করব। আচ্ছা, এরপরে আমাদের আরও ভার্ব আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর নন ফাইনাইট ভার্বটাকে আমি শেষে, নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা ইমাজিং বিষয় আছে, তো সেগুলো অনেকেই আবার নাউনের মতো কাজ করে, অনেকেই অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো সেই বিষয়টা আমি জানাবো যে একটা ভার্ব কিভাবে নাউন হিসেবে গণ্য হয়, একটা ভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তো সেটা আমি জানাবো এবং খুব ইন্টারেস্টিং বিষয়, আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা দেখব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সোজা কথা ভাই, এর মধ্যে কোনো ভেজাল নেই। যদি আপনি দেখেন একটা ভার্বের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট থাকে, তাহলে যেই ভার্বটি থাকবে সেটি হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বটা যে একটা সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট না থাকে, তাহলে যেই ভার্বটা থাকবে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এর থেকে সহজ কথা আর মনে হয় কেউ বলতে পারবে না। ইনট্রানজিটিভ, যদি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে চান তাহলে এর বাইরে আর বলার কিছু নাই। অবজেক্ট থাকবে না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এখন একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখি ট্রানজিটিভ ভার্ব। আই ইট রাইস। আচ্ছা, তার আগে আর একটু বলা উচিত যে অবজেক্ট আমরা চিনব কিভাবে, অবজেক্ট চেনার উপায় কি। যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে একটি সেন্টেন্সের মধ্যে অবজেক্ট চিনতে পারা যায়। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আমি এখানে লিখেছি যে আমি ভাত খাই। কি খাই? কি খাই? উত্তরে আসবে ভাত। কি খাই? ভাত খাই। তো এখানে ভাত হচ্ছে এই যে রাইস, এই রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। কি খাই? ভাত খাই। তো এই ভাত শব্দটা হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে, সেই জন্য এই ইট
ভার্বটি হচ্ছে একটি ট্রানজিটিভ, ঠিক আছে। ইট ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের মধ্যে, যেই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না, যেই ভার্বটি থাকবে সেটি হচ্ছে ইনট্রানজিটিভ। এটা মুছে দেই। আচ্ছা, আমি যদি এখানে লিখি আই রান অন দ্য রোড। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি লিখলাম রান, এটা একটা ভার্ব। এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ দেখি আপনারা যদি কেউ ধরতে পারেন তাহলে কমেন্টে লিখে ফেলেন। এখানে ভিডিওটা পোস্ট করে আপনারা কমেন্টের মধ্যে লিখেন যে রান ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, দেখি কারটা সঠিক হয়। আচ্ছা, এখানে আমরা অবজেক্ট বের করার জন্য একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো এইখানে আমি যদি বলি কি দৌড়ায়, এখানে আমি দৌড়াই, কিন্তু এখানে হচ্ছে আমিটা কিন্তু সাবজেক্ট, এটা ধরা যাবে না। এখানে যদি বলি যে কাকে দৌড়াই, কাকে দৌড়াই হবে, হবে না। আচ্ছা, এখানে কি দৌড়ায়, না কি দৌড়াই, এটা দ্বারা হচ্ছে না, আসলে প্রশ্ন হচ্ছে না কি দৌড়াই, এটা অড লাগতেছে। তো এখানে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা পাচ্ছি না, সো এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নাই, অবজেক্ট নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই দা শব্দ, দা রোড এটা কি? দা রোড এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। তো এই নাউন ফ্রেজ এটা, এটা কোনো অবজেক্ট না। এখানে অন দ্বারা যুক্ত আছে, অন দ্য রোড। অন যুক্ত থাকার কারণে এখানে এই এটা একটা অ্যাডভার্বাল প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গিয়েছে এবং এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যার কারণে এখানে কোনো অবজেক্ট আমরা পাচ্ছি না। সো এই রান শব্দটা একটি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। রান শব্দটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল আশা করছি। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে এখনই জানান। আচ্ছা, এখন এরপরে আমাদের শেষে যেই এমাজিং একটা বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো নন ফাইনাইট ভার্বটাকে আমরা চিনব কিভাবে, এবং এর যে তিনটা প্রকার আছে সেই প্রকারটা আমরা দেখব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। যখন আমি ফাইনাইট ভার্বের আলোচনা করেছিলাম, ফাইনাইট ভার্বটাকে আমরা কি বলেছি যে টেন্স অথবা পার্সন এর পরিবর্তন করলেই কিন্তু এই ফাইনাইট ভার্বের চেহারার পরিবর্তন হয়, এবং তার মধ্যে আমি শ্রেণীকরণ করেছিলাম। কিন্তু এই নন ফাইনাইট ভার্বটাকে আমি এইভাবে সংজ্ঞায়িত করেছিলাম যে যে যার টেন্স অথবা পার্সন পরিবর্তন করলে অর্থ পরিবর্তন হয় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তো এইখানেই আমি লিখে দিয়েছি চেহারার পরিবর্তন নাই, চেহারার কোনো পরিবর্তন হবে না। কিছু কিছু মানুষ আছে না, চলচ্চিত্র জগতের কিছু কিছু অ্যাক্টর আছে যাদের বয়স 50-60 হয়ে যাচ্ছে, তারপরেও তাদের মধ্যে যুবকের একটা চেহারা, যুবক যুবক একটা চেহারা, সেই চেহারাটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো সেইটা কিন্তু আপনারা বলতে পারেন, তাদেরকে কিন্তু আপনারা এইভাবে চিহ্নিত করতে পারেন যে নন ফাইনাইট পারসন, তাদের কোনো চেহারার পরিবর্তন নাই। আচ্ছা, নন ফাইনাইট ভার্বটাকে আমরা 3 ভাগে ভাগ করি। 1 নাম্বার হচ্ছে জিরান। জিরান, জিরান্ডের গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এর কাজ হচ্ছে নাউনের কাজ করবে, এবং এটা নাম বুঝাবে, কোনো কিছুর নাম বুঝাবে, একটি কাজের নাম বুঝাবে। আচ্ছা, আমি এখানে একটা উদাহরণ লিখছি যে প্লেয়িং, প্লেয়িং ফুটবল, ফুটবল ইজ গুড ফর হেলথ। প্লেয়িং ফুটবল,
প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ। তো এখানে এই যে প্লেইং শব্দটা আছে, প্লেইং শব্দটা সেটা কিন্তু নাউনের কাজ করছে, এবং এই নাউনের কাজ করার কারণে প্লেইং শব্দটা একটি জিরান্ড হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি নাউনের যখন ক্লাস করিয়েছিলাম তখন নাউনের মধ্যে আলোচনা এইভাবে বলেছিলাম যে যখন একটি শব্দ সাবজেক্টের জায়গায় বসবে সেই শব্দটাই কিন্তু একটি নাউন হয়ে যাবে। নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রথমটা ছিল জিরান্ড এবং দ্বিতীয়টা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এর গঠন হচ্ছে টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম থাকবে এবং এটাও নাউনের কাজ করবে। ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখি যে আই ইনফর্ম ইউ টু রাইট। আচ্ছা, আই ইনফর্ম ইউ টু রাইট। আচ্ছা, এখানে যে টু রাইট এটা হচ্ছে একটি ইনফিনিটিভ যেটা নাউনের কাজ করছে। যা এখানে আমি অর্থটা যদি এভাবে বলি, আই ইনফর্ম ইউ, আমি তোমাকে বলি, কি বলি, টু রাইট, লিখতে। এখানে দেখেন যে বাংলাতেও কিন্তু এখানে লিখতে শব্দটা চলে আসছে, এখানে কিন্তু লিখা হচ্ছে এমন বোঝাচ্ছে না, লিখতে শব্দটা আসছে। কিন্তু এই গঠনটা যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় তাহলে সেটা কিন্তু একটা ইনফিনিটিভ হবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এরপরে যেটা আছে, এর পরেরটা একটু ইম্পর্টেন্ট এবং এটাতে অনেকেই পেস লাগিয়ে ফেলে। ঠিক আছে। এরপরে যেটা আছে 3 নাম্বার, পার্টিসিপল। পার্টিসিপল ভার্ব, পার্টিসিপল। আচ্ছা, এই পার্টিসিপল 3 প্রকারের হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। 3 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল আপনারা একটু পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন, নয়তো আপনারা একটু খাতার মধ্যে নোট করে রাখবেন। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এই প্রেজেন্ট পার্টিসিপলের একটা উদাহরণ দিই। এটা কিন্তু এই প্রত্যেকটা পার্টিসিপলের মধ্যে যতগুলো থাকবে ভার্ব, এই 3টা ভার্ব, সেগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রথম দুটা হচ্ছে নাউনের কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এটার গঠনটা এরকম, এটার গঠন হচ্ছে ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে। এখানে কিন্তু জিরান্ট আর পার্টিসিপলের মধ্যে একটু তফাত আছে, যদিও গঠন একই, আপনারা অনেকেই পেস লাগিয়ে ফেলেন। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই স হিম প্লেইং। এখানে যে প্লেইং আছে, আই স হিম প্লেইং, এই প্লেইং শব্দটা কিন্তু এই যে ব্যক্তিটা যে আছে, এই ব্যক্তিটার অবস্থা বোঝাচ্ছে। আর অবস্থা বোঝালে আমরা জানি যে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা জানালে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যার কারণে এই প্লেইং শব্দটা একটি অ্যাডজেক্টিভ এবং এটা এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। এরপরে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা দেখতেছি কি, এরপরে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের গঠনটা হচ্ছে V3, এটা আপনারা সকলেই জানেন। V3 এর একটা উদাহরণ হচ্ছে আই সি ইয়োর ব্রোকেন লেগ, আমি তোমার ভাঙ্গা পা দেখি। এখানে এই যে ব্রোকেন, ব্রোকেন
এই ব্রোকেন শব্দটা কিন্তু এই লেগকে মডিফাই করছে। এই লেগ হচ্ছে একটি নাউন, এই নাউনকে মডিফাই করার কারণে এই ব্রোকেন শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে এবং এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আই সি ইয়োর ব্রোকেন লেগ। এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আমি জাস্ট এখানে লিখছি এরকম, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এবং এর গঠনটা হবে হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস ভি3, আপনারা সকলে এখন অবগত আছেন যে ভি1, ভি3, ভি2 এগুলো দ্বারা কিন্তু আসলে ভার্বের সাথে আইএনজি, ভি প্লাস আইএনজি এগুলো আসলে সংক্ষিপ্তভাবে লেখা হয় জাস্ট চেনার জন্য এবং সময় বাঁচানোর জন্য। পাস্ট পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3 থাকবে। হ্যাভিং এর পরে ভি3 থাকলেই আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা একটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অনেকের পরীক্ষায় অ্যাডমিশন টেস্টের অনেকের পরীক্ষার ক্ষেত্রে এরকম এসে থাকে এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রেও অনেক সময় এসে থাকে যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড অ্যাজ এ ভার্ব অর অ্যাডজেক্টিভ, মানে একটি ভার্ব কি অ্যাডজেক্টিভ সেটার মধ্যে তোমার আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাভিং প্লেড ফুটবল আই ক্যাম হিয়ার। আচ্ছা, হ্যাভিং প্লেড ফুটবল, এই যে হ্যাভিং এর পরে প্লেড শব্দটা আসছে ভি3, এইটা কিন্তু এটা সহ পাস্ট পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লেড ফুটবল আই ক্যাম হিয়ার, আমি ফুটবল খেলার পরে এখানে আমি এসেছি। এই নন ফাইনাইট ভার্বের মধ্য দিয়েই কিন্তু আসলে আমাদের এই ক্লাসটি আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ক্লাসের একটা সামারি করতে পারি। ভার্বকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ট আর একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আর এদিকে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করছি ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ইনফরমেটিভ হবে। তো আমাকে আপনারা 1 মিনিট সময় বের করে একটু কমেন্টে লিখবেন যে এই ক্লাসটি কেমন হচ্ছে এবং আপনি রেটিং করলে আপনি ক্লাসের 10-এর মধ্যে কত দিবেন। সো এটা হচ্ছে আপনার থেকে আমার প্রাপ্তি এবং এটার দ্বারা আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আমাদের নেক্সট ক্লাস আসবে অ্যাডভার্ব নিয়ে। তো নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।